আপনি কি কখনো মেঘের উপর দিয়ে হাঁটতে চেয়েছেন? কখনো কি যেতে চেয়েছেন এমন জায়গায় যেখানে আকাশ ও পৃথিবী মিলেমিশে একাকার হয়ে যায়? যদি তাই হয় তাহলে চলুন ঘুরে আসি সান্দাকফু থেকে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সান্দাকফুতে আমাদের তৃতীয় দিন, আর আজ কিন্তু আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি সান্দাকফুর সানরাইজ দেখার জন্য। এখন ওই সকাল 5টার মতো বাজে, আর আমরা ঘুম থেকে উঠে অনেকক্ষণ সূর্যের জন্য অপেক্ষা করছি, কিন্তু সূর্যি মামা তো আর ওঠার নামই করছে না। তারপরে বহু অপেক্ষার পর 5:30 নাগাদ একটু একটু করে সূর্য মামাকে পূর্ব দিকে দেখা গেল। বেশ কয়েকদিন ধরে নাকি ওয়েদার খারাপ। গতকাল সন্ধ্যার সময় ওই আশেপাশের লোকজনের থেকে শুনতে পাচ্ছিলাম, আর তার জন্য কিন্তু কোনো ভিউই কেউ পাচ্ছিল না। আর বেশ আমাদের মতো যারা ওই টুরিস্টরা এসেছিলেন তারা প্রত্যেকে কিন্তু মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। আর গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিন্তু কিছুটা বৃষ্টিও পড়েছিল, আর বেশ জোরে জোরে হাওয়া বইছিল, আর মেঘে একদম ঢেকে গেছিল। কিন্তু আমরা আজ সকালে ওঠার পর দেখতে পেলাম যে না, ওয়েদার অনেকটাই ভালো হয়ে গেছে, আর আমরা কিন্তু খুব খুব সুন্দর ভিউ পেয়ে গেছি। আর এই যে এটা হলো আমাদের হোমস্টে। সূর্যোদয় দেখতে দেখতে আমরা দুজনে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে প্রথম ওই সূর্যের আলো যখন এই কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে তার এই অপরূপ দৃশ্যটা তুলতেই আমরা দুজন ভুলে গেছি। যাই হোক, এখন কিন্তু দেখা যাচ্ছে বেশ রোদ উঠেছে, কিন্তু তার মানে কিন্তু এটা না যে এখানে প্রচুর গরম লাগছে। এখানে টেম্পারেচার এখনও ওই 3 থেকে 4 ডিগ্রির মধ্যে। ভয়ঙ্কর ঠান্ডা, মানে এতটা ঠান্ডা যে বলা যাবে না। আর এই যে দূরে হাতের বাঁ দিকে একটা মস্ত বড় পিলারের মতো দেখতে পাচ্ছেন, সেই পিলারের উপর দিকটা হলো নেপাল, আর আমি এখন এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ইন্ডিয়া। কি মজার ব্যাপার, তাই না? আর এই দেখুন কত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। শুধু কাঞ্চনজঙ্ঘা না, তার পুরো রেঞ্জটাকে দেখা যায়, মানে পুরো স্লিপিং বুদ্ধাকেই দেখা যায়। আর তার পাশেই কিন্তু এভারেস্ট, মাকালু, লর্ডসে সমস্ত কিছুকে খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যায়। আর এই ক্রিসমাস ক্যাকটাসের মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কিন্তু সত্যি খুব সুন্দর। আমি এই মুহূর্তে চলে আসছি আমাদের যে হোমস্টেটা আছে তার পেছন দিকটাতে। এইখানে ওরা না এই কাঠ দিয়ে খুব সুন্দর বসার জায়গা বানিয়েছে। আর আমি এই মুহূর্তে আমাদের হোমস্টের এই বসার জায়গাটা এসে দাঁড়িয়েছি। এই যে এটা আমাদের এখানে বসার জায়গা। সকাল সকাল উঠে এখান থেকেও সূর্যোদয় দেখা যায়। আর এটা আমাদের হোমস্টে, খুব সুন্দর। বাইরেটা টিনের মতো দেখতে হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর, কাঠ দিয়ে তৈরি করা। তার জন্য ভেতরে ঠান্ডাটা অনেকটাই কম। এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, তৈরি হচ্ছে। সান্দাকফুতে জলের খুব সমস্যা। এই যে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটা দেখা যায়। সকালবেলা অপূর্ব সুন্দর লেগেছে সূর্যোদয়ের সময়। এখন অবশ্য অনেকটাই মেঘ আছে, সকালবেলা একদম পরিষ্কার ছিল, স্পষ্ট দেখা যাচ্ছিল সব কিছু। আর এই সান্দাকফুতে সবাই আসে, এটা আরেকটা বিশেষ কারণ হলো এই সান্দাকফু থেকে একসাথে কাঞ্চনজঙ্ঘা আর এই দেখুন এখন আবার মেঘে ঢেকে গেছে। তাও আমি দেখানোর চেষ্টা করব। এই পাশে এভারেস্ট দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা এভারেস্ট। আর ঠিক এই ডান পাশটাতে সূর্য উঠেছিল, এখন সূর্য নেটে আমাদের মাথার উপরে। আর আমরা এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট পিকে দাঁড়িয়ে আছি, যেটা আমার আর মৃন্ময়ের একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারেন। আর এ দেখুন না, এখানে যে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে এখানেও কিন্তু আমি আর মৃন্ময় হাঁটতে হাঁটতে সকালবেলা গেছিলাম, কিন্তু ওখানে প্রচুর ইয়াক দাঁড়িয়ে আছে। এই দেখুন বসেও আছে কিছু ইয়াক, তার জন্য ওখানে আমি যেতে খুব ভয় পেয়েছিলাম। আর ওই যে একটা হলুদ রঙের টেন্টও দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু অনেক লোকজন, কয়েকজন আর কি ওখানে টেন্ট করেছিলেন।
আর এখনও কিন্তু ওই যে লোকজন যাওয়ার চেষ্টা করছে ওই ভিউ পয়েন্টটাতে। তবে ওই ভিউ পয়েন্টটার থেকে আরেকটু উঁচুতে পেছন দিকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আরও বেশি ভালো করে দেখা যায়, সানরাইজ ভিউ পয়েন্ট বলে। আমাদের হোমস্টেটার থেকে মাত্র 200 মিটার দূরে। এই সকালবেলা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ ডেকেছে। আর এই রাতের বেলা এমনকি সকালবেলায় এত হাওয়া থাকে যে, আর এই হাওয়াটার আওয়াজটা, এই যে এই ক্রিসমাস ট্রিগুলো, যে এগুলো সব ক্রিসমাস ট্রি, এই ক্রিসমাস ট্রিতে যখন হাওয়াগুলো পুরো আওয়াজ করে না, মনে হয় শো শো করে ঝড়ই চলে আসলো। গতকাল আমরা ওই যে দূরে পাহাড়টা দেখছেন, এই পাহাড় ধরে ধরে আমরা অনেক দূর গেছিলাম। এখান থেকে প্রায় 7 কিলোমিটারের উপরে গেছিলাম। তারপর সেইখানে তো অসম্ভব সুন্দর ভ্যালি, রডোডেনড্রন, শুধু রডোডেনড্রন। আমি কিন্তু ওই আগের ভিডিওটিতে ওই থাকুম ভ্যালি, মানে এখান থেকে যে 7 কিলোমিটার দূরে যে ভ্যালিটাতে আমরা ঘুরতে গেছিলাম গতকাল, সেই ভ্যালিটার কিন্তু ভিডিও দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। আর এই যে সামনের আমার ভিউ পয়েন্টটা দেখালাম, সেইখানে কিন্তু আমি আর মৃন্ময় আলটিমেটলি পৌঁছেছিলাম। আর জানেন সেখানে কি হয়েছিল? যাওয়ার সময় দুটো ইয়াক আমার দিকে এইভাবে তাকিয়েছিল যে মনে হচ্ছিল এখনই আমাকে ঢিস মারতে চলে আসবে। আর মৃন্ময় বলছিল আমাকে দেখে নাকি ওই ইয়াকের মতনই লাগছিল, কারণ আমার জুতোটা সাদা ছিল, প্যান্টটা কালো ছিল, আর ওই সোয়েটার আর জ্যাকেট আমার সাদা আর কালোর মধ্যে ছিল। তো ওরা ভাবছিল নাকি আমিও কোনো একটা ইয়াক, তার জন্য আমার সাথে ফাইট করার জন্য ওরা আসতে চাইছিল। মৃন্ময় আমার করে খ্যাপাচ্ছিল। তা আমি তো কিছুক্ষণ আগানোর পর চিৎকার দিয়ে উঠেছিলাম ইয়াক দেখে। আর ওদেরকে না সামনে থেকে দেখতে সত্যি খুব ভয়ানক লাগে, বিশাল বড় বড় চেহারা তো। তারপর যাই হোক, তারপর কিন্তু আস্তে আস্তে আমি আর মৃন্ময় সেই ওই যে উঁচু টিলাটার মতো দেখা যাচ্ছে সেখানে কিন্তু উঠেছিলাম। আর ওখান থেকেও কিন্তু ভিউটা বেশ সুন্দর। আর তার সামনেই কিন্তু আছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক লেখা একটা বড় সাইনবোর্ড। সেখানে দাঁড়িয়ে আমি অনেক ফটো তুলেছি, আর সেগুলো আমার ওই শর্ট ভিডিওতেও কিন্তু দেওয়া আছে। খুব ভালো লাগলো। এখন এই সকাল 8:30টার মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। আর জানেন, এই যে গাড়ির ভেতরে একটা পুচকুকে দেখতে পাচ্ছেন, এই পুচকু সোনাটাকে আমি কিন্তু গতকাল ওই থাকুম ভ্যালিতে ওকে পেয়েছিলাম। আসলে এই হোমস্টেটার, এই যে দাদাটা দেখতে পাচ্ছেন না, এই দাদাটার হোমস্টে, এই দাদাটার ছেলে হলো এই পুচকুটা। আর গতকাল থেকেই এই পুচকুটা একদম আমার সাথে, ও আমার সঙ্গে আমার পাশে বসে থাকুম ভ্যালি থেকে ওই সান্দাকফুতে এসেছে। আর এখন কিন্তু আমার পাশে বসেই এই সান্দাকফু থেকে চলে যাচ্ছে মানেভঞ্জনে। আর ওর বাড়ি নেপালে, ওরা মানেভঞ্জন থেকে তারপরে পশুপতি মার্কেট হয়ে ওরা কিন্তু ওদের বাড়ির উদ্দেশ্যে যাবে। আর ওর স্কুলের ওই ছুটি ছিল, আর সেই ছুটিটাকে উপভোগ করার জন্যই কিন্তু ওর বাবার কাছে এসেছিল। এখন ওর মার সাথে আর আমাদের সাথে মিলে ওরা কিন্তু মানেভঞ্জনের উদ্দেশ্যে যাচ্ছে। আর যেহেতু এত বড় গাড়ি, মানে আমাদের গাড়িটা কিন্তু 7 সিটার গাড়ি ছিল, তো এত বড় গাড়িতে যেহেতু আমরা দুজনই ছিলাম, তো দাদা না কয়েকজনকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছিল, ওরাও নিচেই যাবে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের বরঞ্চ ভালোই লেগেছে ওদের সাথে গল্প করে করে এই রাস্তা দিয়ে যেতে। আর ওদের কাছ থেকে কিন্তু আমি এই আশেপাশে বা এই সান্দাকফুর অনেক ইনফরমেশন পেয়েছি। জানেন, এই পুচকু সোনাটা কিন্তু গতকাল থেকেই আমার সঙ্গে আছে, আর একদম আমার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে ওই মানেভঞ্জন পর্যন্ত এসেছিল। তবে এত দূর রাস্তা একসঙ্গে থাকলেও ওর নামটা কিন্তু আমার আর জানা হয়ে ওঠেনি। তার কারণটা হলো, ও না হিন্দি বলতে পারে না, ও নেপালি বলে, আর আমি তো নেপালি কথা বুঝি না। তবে ভালোবাসার বুঝি কোনো ওই ভাষার প্রয়োজন হয় না। ওর আমাকে এত ভালো লেগেছে আর আমারও ওকে এত ভালো লেগেছে যে আমরা ওই আকার ইঙ্গিতের কথাতেই দুজনের সাথে দুজনের কথা বলছিলাম। আর আমি ওর সামনে থেকে যদি 1 মিনিটের জন্য সরতাম গাড়ি থামার পরে, ও অস্থির হয়ে যেত আমাকে দেখার জন্য, কান্নাকাটি শুরু করে দিত। আর এটা কিন্তু আমার এই সান্দাকফু ট্যুরের সব থেকে বড় প্রাপ্তি। গতকাল যখন এই রাস্তা দিয়ে সান্দাকফুর উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন কিন্তু আকাশ এতটাই মেঘলা আর এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল যে এইসব ভ্যালিগুলোতে কিছুই দেখা যাচ্ছিল না। তবে আজ কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার আর ওয়েদারও অনেকটাই ভালো। এই সান্দাকফু আসার সব থেকে ভালো সময় হলো
মার্চ থেকে মে মাস পর্যন্ত। আর মের পরে কিন্তু এই সান্দাকফুতে বৃষ্টি ঢুকে যায়, মানে বর্ষাকাল ঢুকে যায়। আর তারপর ওই অক্টোবর নভেম্বর মাসে আকাশ কিন্তু প্রচণ্ড পরিষ্কার থাকে। তবে এই ফেব্রুয়ারি মার্চ মাসে এই সান্দাকফুতে আসলে সব থেকে ভালো যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো রডোডেনড্রন। আর রডোডেনড্রন ফুল এতটাই সেন্সিটিভ যে একবার বৃষ্টির ছোঁয়া পেলে গাছের ফুল সব নষ্ট হয়ে যায়। তবে এখানকার লোকাল লোক এবং আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সান্দাকফুতে সারা বছরই ওই দুপুর 12টা পর্যন্তই ওয়েদার ভালো থাকে, মানে ভোরবেলা থেকে দুপুর 12টা পর্যন্তই ওয়েদার ভালো থাকে। তারপরে কিন্তু আস্তে আস্তে সান্দাকফুতে অন্ধকার হয়ে যায় আর মেঘ চলে আসে। পশ্চিমবঙ্গের সবচেয়ে হাইয়েস্ট পিক বা সবচেয়ে উচ্চতম জায়গা হলো এই সান্দাকফু। আর এই সান্দাকফু সারা বিশ্বের লোককে একটা বিশেষ কারণের জন্য আকৃষ্ট করে, আর সেটা হলো তার ট্রেকিং রুট। সাধারণত বলা হয়ে থাকে যে প্রথম যারা ট্রেকিং করতে চায় তাদের কিন্তু অনেক রকমের ওই প্র্যাকটিস করতে হয় বা হলো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়। তবে এই সান্দাকফুতে ট্রেক করার জন্য কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না। জীবনে যারা প্রথমবারের মতো ট্রেক করতে চান তারাও কিন্তু এই সান্দাকফুতে খুব ইজিলি ট্রেক করতে পারেন। দার্জিলিং জেলার ওই ছোট্ট গ্রাম মানেভঞ্জন থেকে এই ট্রেক শুরু হয়। এই ট্রেকটি মোট 81 কিলোমিটার জুড়ে হয়ে থাকে। তবে জানেন, আমরা এই গাড়ি করে যাওয়ার সময় যত রডোডেনড্রন দেখতে পাচ্ছি আর যা ভিউ দেখতে পাচ্ছি, ট্রেকিং রুটে কিন্তু তার থেকে আরও অনেক সুন্দর দেখতে পাওয়া যায়। গতকাল যাওয়ার পথে এইসব ভ্যালিতে কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর তার জন্য মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই। তবে সেই জায়গাটা কিন্তু আজকে পরিপূর্ণ করে দিয়েছে। ওয়েদার এতটাই ভালো যে পুরো ভ্যালিকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর দেখুন না, ভ্যালি কি সুন্দর লাল হয়ে আছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীপুখুরির ঠিক 500 মিটার আগে। আর আমাদের ড্রাইভার দাদা মিনময়কে নামিয়ে দিয়ে বলেছে, যাও ভিডিও করে আসো। वैली रोडोडेंड्रन से भरा हुआ है। देखिए पूरा रोडोडेंड्रन से भरा हुआ है। गुरास के फूल, वैली रेड हो गया इस फूल से। সারাদিন ধরে সবার সাথে হিন্দি বলতে বলতে মিনময় বুঝি বাংলা কথা বলতেই ভুলে গেছিল, আর তাইও ওই হিন্দিতেই ভিডিও বানাচ্ছিল। যাই হোক, আর এই দেখুন এইখানের রাস্তাটা কি দারুণ লাগছে, তাই না? বর্তমানে কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে, আর তারপরেও এতটা দুর্গম। তবে হ্যাঁ, রাস্তায় বেশ অনেক জায়গায় দেখলাম কাজ চলছে, আর সেইখানে ওই সিমেন্টের ব্লক দিয়ে দিয়ে রাস্তাগুলোকে তৈরি করা হচ্ছে। তবে লোকাল ড্রাইভারদের কাছ থেকে কথা বলে জানতে পারলাম তারা কিন্তু এই ব্লক দিয়ে রাস্তা বানানোতে খুব একটা যে খুশি তা কিন্তু না। তাদের মতে এই ব্লকের রাস্তাতে তাদের গাড়ির ওই কন্ট্রোল অনেকটাই কম হবে, মানে গ্রিপ অনেকটাই কম হবে। রাফ এন্ড টাফ রাস্তা থাকলে তাদের ওই 4x4 গাড়ি চালাতে খুব সুবিধা হয়। এখন কিন্তু আমরা ওই কালীপুখুরিতে দাঁড়িয়ে আছি, আর দেখুন না, গতকাল মনে আছে এখানে কিছু দেখতেই পারা যাচ্ছিল না, একদম মেঘে ঢাকা ছিল, আর আজ কি সুন্দর লাগছে। ওই যে দূরে পাহাড়ের বাঘ বেয়ে যে রাস্তাটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু ট্রেকিংয়ের রুট। আসলে পুরো রাস্তা জুড়েই কিন্তু আমরা এই যেই রাস্তাতে গাড়ি যাচ্ছে সেই রাস্তাতেও কিছুটা ট্রেকিং রুট পড়ে, আর তাছাড়া বেশিরভাগ রুটটাই কিন্তু পড়ে ওই একদম ন্যাশনাল পার্কের মানে জঙ্গলের ভেতর দিয়ে, আর তার জন্যই কিন্তু সেই রুটের সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। কাল কিন্তু প্রচুর ইয়াক বসেছিল এই যে পুকুরটার পাশে, কিন্তু আজ কিন্তু দেখা যাচ্ছে একটাও ইয়াক বসে নেই এখানে। সম্ভবত রোদের কারণেই হয়তো ওরা এখানে আর বসে থাকতে পারছে না, কারণ ওদের কাছে তো এই রোদটাই অনেকটা তেজযুক্ত রোদ, আর আমাদের কাছে এই রোদটা দারুণ মজার লাগছে। যদিও আমি জানলার কাঁচ খুলছি না, কারণ জানলার কাঁচ খুললেই হাওয়াটা এমনভাবে গায়ে এসে ধাক্কা খাচ্ছে মনে হয় ফুটুই করে দেবে। এই বর্তমানের সান্দাকফু জনপ্রিয়তা পেয়েছিল সে ব্রিটিশ আমলে, মানে স্বাধীনতার অনেক আগে। পাশাপাশি এও জানা যায় যে স্বাধীনতার সময় বিশেষ কিছু মিটিংও এই সান্দাকফুতে করা হয়েছিল। সেই সময় সান্দাকফু দেখতে অনেকটা এই রকম ছিল, বর্তমানের থেকে লোক সংখ্যা আরও অনেক কম ছিল সেখানে। আর্টিকেলস থেকে জানতে পেরেছি সেই সময়ও ইংরেজরা আমাদের এখনকার মতো এই জনবহুল শহর থেকে কয়েকদিন ওই নিশ্চিন্তে নীরবে কাটানোর জন্য সান্দাকফুতে ঘুরতে আসতো, আর সেই সময় ইংরেজদের থাকার বাংলোটা দেখতে এইরকম ছিল।
আর ঠিক সেই সময় সান্দাকফুর নাম সান্দাকফু হয়েছিল, যার অর্থ হলো হাইট অব দ্য পয়জন প্ল্যান্ট। আর দেখতে পাচ্ছেন দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু আবার মেঘ বেড়ে যাচ্ছে, চারপাশটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে না? অনেকে ভাবতে পারেন সান্দাকফু কেন ঘুরতে যাব, ঘুরতে যাবার তো অনেক জায়গা আছে। আর এও জানতে পেরেছি যে সান্দাকফু অনেকটাই কস্টলি আর খুবই কষ্টকর জায়গা, তাহলে কেন সান্দাকফুতে ঘুরতে যাব? আসলে সান্দাকফু যাওয়ার কিন্তু অনেক কারণ আছে, তবে তার মধ্যে কিছু কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর হলো হাই অল্টিটিউড। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি সব থেকে উঁচু জায়গা যেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই সান্দাকফুতে আসতে হবে। 2 নম্বর হলো লোকেশন। এটি দার্জিলিং এর খুব কাছাকাছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে অবস্থিত। আবার এই সান্দাকফুতে আসতে গেলে কিন্তু নেপালের মধ্যে দিয়েও আসতে হবে, আবার কখনো ইন্ডিয়ার মধ্যে দিয়েও আসতে হবে। 3 নম্বর হলো এখানকার পিক ভিউ। এই সান্দাকফু থেকে কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে উঁচু উঁচু 4টি পাহাড়কেই দেখতে পাওয়া যায়। 4 নম্বর হলো এখানকার সানরাইজ। সকালবেলা সান্দাকফু থেকে সূর্যোদয়, উফ, সে যেন এক অন্য রোমাঞ্চকতা। এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘাকে সেই সূর্যের প্রথম আলোতে সেই বরফে ঢাকা চূড়োগুলো দেখতে এত সুন্দর লাগে যে ভাষায় প্রকাশ করা যাবে না। 5 নম্বর হলো এর ট্রেকিং রুট, যা বিশ্বের বিভিন্ন সুন্দর সুন্দর ট্রেকিং রুটের মধ্যে একটি। 6 নম্বর হলো এর ফরেস্ট, রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়ায় ভরা ফরেস্ট। বসন্তকালে এর যেন এক অদ্ভুত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আর 7 নম্বর হলো এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে কিছু দুষ্প্রাপ্য জন্তু, যেমন রেড পান্ডা, প্যাঙ্গোলিন, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। আমি কিন্তু গল্প করতে করতে এই মুহূর্তে টামলিংয়ের সেই যে রডোডেন্ড্রনের বনটা যাওয়ার দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে পৌঁছে গেছি। আর আজ কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে ওয়েদারটা ভালো থাকাতে কিছু বিদেশি লোকজন এখানে বসে বসে রেড পান্ডার সাইট সিইং করছেন। সম্ভবত এনারা কোনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, আর এখানে চুপচাপ বসে ওই রেড পান্ডার জন্য অপেক্ষা করছেন। ঠিক একইভাবে রিপনদাকেও আমি জঙ্গলে ঢুকে কাজ করতে দেখেছি, সেজন্য আমি জানি যে এনাদের স্ট্রাগলটা কত। তাই আমি ওনাদেরকে আর কোনো ডিস্টার্ব না করে চুপচাপ আমি আর মৃন্ময় সেখান থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করেছি। যেটা বলছিলাম, এছাড়াও ওই ভিলেজ কালচার, ওয়েদার চেঞ্জ আর সব থেকে বড় অভিজ্ঞতা কি, এইসব কারণের জন্য সান্দাকফুতে তো আসাই যায়, তাই না বলুন? এখনই দুপুর 12টার মতো বাজে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি মানেভঞ্জনে। আর মানেভঞ্জনে পৌঁছানোর পর এই পুচকু বাবাটার মনটা খুব খারাপ হয়ে গেছে। ওর গাল দুটো কি সুন্দর আপেলের মতো লাল, তাই না? আসলে ওকে তো সবাই বলছে যে আন্টিকে টাটা করে দাও, আর আন্টি এখন নেমে যাবে। ও আমাকে নামতেই দিচ্ছিল না, কারণ ওর মনটা খারাপ হয়ে গেছিলো। ও আমার সঙ্গে আরও দূর যাবে, ও গাড়িতেই বসে থাকবে আর আমাকেও নামতে দেবে না। ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো জানেন, কিন্তু উপায় নেই, আমাকে তো ওই দৌড়ে পালিয়ে যেতে হয়েছিল, না হলে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তারপর আমরা মানেভঞ্জনে এসে যেই হোমস্টেটাতে ছিলাম, সেই আন্টিটা আমাদেরকে খুব সুন্দরভাবে বিদায় জানালো আর সম্মানও জানালো, সেই তাদের উত্তরীয় দিয়ে। এখান থেকে আরও 8 ঘন্টা সময় লাগবে আমাদের বাড়ি পৌঁছতে। জানেন, আন্টিটার না আমাদের দুজনকে খুব ভালো লেগেছিল। আমরা চলে আসার সময় আমাদেরকে বারবার বলেছিল যেন ফোন করি, কথা বলি, যোগাযোগ রাখি, আর আবার যেন মানেভঞ্জনে ঘুরতে আসি। আমারও না মনটা কেমন ভারী হয়ে গেছিল সেই মানেভঞ্জন থেকে বেরোতে, কিন্তু বিশ্বাস করুন মনে অনেক আনন্দ আর অনেক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছিলাম, যে আপনাদের সঙ্গে কখন শেয়ার করব। যাওয়ার দিন আমাদের সঙ্গে শুভ আর সুবীর থাকলেও আজ কিন্তু আমরা দুজনেই মানেভঞ্জন থেকে কোচবিহার ফিরছি। কেমন লাগলো আমার সাথে এই সান্দাকফু ঘুরে আর সান্দাকফুর এই খুঁটিনাটি জানতে পেরে? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আবার আপনাদের কমেন্ট আর মেসেজের অপেক্ষায় থাকলাম। ভিডিওর ইনফরমেশনগুলো কালেক্ট করাটা অনেক সময় সাপেক্ষ কাজ, আর সেই জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যায়। আর তারপরেও যে আপনারা প্রত্যেকে আমার সঙ্গে আছেন, তার জন্য প্রত্যেককে আবারও অনেকবার ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা।